হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। তো আজ তোমাদের নিউটনের গতিসূত্রর লেকচার নাম্বার 2 হবে এবং এই লেকচার নাম্বার 2 তে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফোর্স বা ভিন্ন প্রকারের বল সম্পর্কে আমরা পড়ব। তো পড়ার আগে আমি আগের দিনের যে লেকচার ছিল সেই লেকচারে একটা কোশ্চেন ছেড়ে গিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কমেন্ট বক্সে তার অ্যান্সারটা দিবে। তো কোশ্চেনটা ছিল যে যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তখন এই তিনটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে। প্রথম অপশন ছিল যে বস্তুর উপর কোনো বল লাগছে না, নাম্বার 1। নাম্বার 2, বস্তুটিকে স্থির অবস্থায় রাখার জন্য বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে বা বল প্রয়োজন। আর নাম্বার 3, ওই বস্তুর উপর এক বা একাধিক বল লাগছে যা একে অপরকে ব্যালেন্স করছে। আচ্ছা, তো তো যাদের যাদের ধারণা, যাদের এবার কে কি কোশ্চেন করেছে, কে কি অ্যান্সার দিয়েছে সেটা বলতে পারছি না, বাট আজকে যখন আমি নরমাল রিঅ্যাকশন ফোর্স পড়াবো তখন কিন্তু বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে এবং এখানের অ্যান্সারটা হবে কি, এর অ্যান্সার হবে না। কারণ কি, বস্তুর ওপর কোনো বল লাগছে না, এটা কোনোদিন হতেই পারে না। আচ্ছা, বস্তু স্থির রাখার জন্য বস্তুর বল প্রয়োজন, এটাও হবে না। এবং ওই বস্তুর ওপর এক বা একাধিক বল লাগছে যা একে অপরকে ব্যালেন্স করছে, এবং এটাই হবে ঠিক। এবং এই কোশ্চেনটার উত্তর হবে কি, যে ওই বস্তুর উপর এক বা একাধিক বল লাগছে এবং যা একে অপরকে কি করছে, ব্যালেন্স করছে। তো এটা ছিল আমাদের নেক্সট ক্লাসের কোশ্চেন এবং এই নেক্সট ক্লাসের যে কোশ্চেনটা সেটা তোমরা, আর যদি আজকে কেউ উত্তর দিয়ে থাকো, প্রথমে যেটা মনে মনে ভেবেছিলে যে কোশ্চেনগুলো এই তিনটা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে সেটা আগে কমেন্ট করে জানাবে। তারপরে গিয়ে লেকচার, পরের যে লেকচার যে টপিক সেটা শুরু করবে। তো এবার আমাদের পড়ার টপিক কি, এরপরে আমরা কি পড়বো না, এরপরে আমরা পড়বো যে নরমাল রিঅ্যাকশন ফোর্স। কি নরমাল রিঅ্যাকশন ফোর্স? নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো এই নরমাল রিঅ্যাকশন ফোর্স পড়ার আগে তোমাদের জন্য একটা কথা, যে তোমরা এই নিউটনের গতিসূত্র চ্যাপ্টার মেন যে এসেন্স বা মেন যে ফ্লেভার, সেই ফ্লেভারটা তখনই আসবে যখন তোমরা অঙ্ক করতে পারবে। তো সেই অঙ্ক করার জন্য যতগুলো টপিক পড়াবো বা যতগুলো অঙ্ক করাবো প্রত্যেকটা তোমরা স্টেপ ওয়াইজ ফলো করবে এবং তারপরে যদি না তোমরা পারো এখানে তো কমেন্ট করে দিয়ে যাবে। দেখো, নরমাল রিঅ্যাকশন ফোর্স, তো নরমাল রিঅ্যাকশন ফোর্স পড়ানোর আগে আমি তোমাদেরকে দুটো কোশ্চেন করব। কোশ্চেন নাম্বার 1, যে আমরা যখন দোকানে যাই, দোকানে গিয়ে আমরা যেটা বলি সেই দুটো জিনিস আমি লিখবো এবং সেই দুটোর মধ্যে কোনটা সঠিক তোমরা কমেন্ট বক্সে জানাবে। যে নাম্বার 1, আমরা কি দোকানে এলাম, যে কাকু 5 কেজি ওজনের একটা কি দাও, মাছ দাও। এটা কি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন 2 কি, কোশ্চেন 2, কাকু 5 কেজি ভরের একটা মাছ দাও। তো এই দুটো কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনের অ্যান্সারটা সঠিক সেটা তোমরা আগে যেটা নিজেরা মনে মনে ভেবেছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তারপরে এসে আবার লেকচারটা দেখবে। তো কোশ্চেন হচ্ছে যে কাকু 5 কেজি ওজনের একটা মাছ দাও আর 5 কেজি ভরের একটা মাছ দাও, দুটো কোশ্চেনের মধ্যে কোনটি সঠিক? আমি প্রচলিত ভাষায় বলছি না, সায়েন্টিফিকলি যদি ভাবি যে কোনটি সঠিক, তাহলে এর মধ্যে সঠিক হবে যে 5 কেজি ভরের একটা মাছ দাও। তো এই নরমাল রিঅ্যাকশন পড়ার আগে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে যে ওজন
ওজন এবং ভরের মধ্যে যে ডিফারেন্সটা সেটা যতক্ষণ না আমরা জানতে পারবো ততক্ষণ অবধি কিন্তু আমাদের এই নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কমপ্লিট হবে না কনসেপচুয়ালি। তো দেখো আমি যদি বলি যে ওজন, ওজন মানে কি হচ্ছে ওয়েট, আরেকটা কি ভর, ভর যেটা কি মাস। দেখো এই দুটো জিনিস কি, তাহলে ওজন আমরা কি বলবো বা কাকে বলবো, এবং ভর আমরা কি জিনিস বা কাকে বলবো। দেখো ওজন হচ্ছে সেটা যেটা হচ্ছে কি ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সেটা সবসময় কি হয়, যা সেন্টারের দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে কি যে অভিকর্ষজ বলের প্রভাবে, আচ্ছা আমি লিখছি না, ডেফিনেশন লিখছি না, আমি ডিরেক্টলি জাস্ট তোমাদের বোঝাচ্ছি। দেখো এটা জাস্ট কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য সেটাই বলছি যে ওজন কি, ওজন কি না পৃথিবীর কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, ঠিক আছে। ধরো এটা পৃথিবী, তো এই পৃথিবীর কেন্দ্র থেকে নিচের দিকে যে বলটা কাজ করে সেটা কি হয়, সেটা হয় কি ওয়েট বা ওজন হলো। আর ভর কি, যে কোনো বস্তুর মধ্যে সেই পদার্থটা কতটা আছে, কি কোনো বস্তুর মধ্যে সেই পদার্থটা কতটা আছে সেটা হয় কি, সেটা হয় বস্তুর ভর। যেমন আমি যদি বলি 5 কেজি ওজনের একটা, 5 কেজি ভরের একটা মাছ, আমি এক্ষুনি ভুল করেছিলাম যে 5 কেজি ওজনের মাছ, তো 5 কেজি ভরের কি হয় মাছ। তার মানে কি ওই 5 কেজি ভরের মধ্যে যতটা পরিমাণ মাছের যে তোমরা কি বলো পেশি বলো বা মাছ বলো, যতটা মাছ আছে সেটাই হচ্ছে কি ওই বস্তুর ওজন হলো, ওই বস্তুটার ভর। আমি বারবার ভুল করছি, ওই বস্তুটার ভর হলো। তাহলে কি যে ওই বস্তুটার মধ্যে সেই পদার্থটা যতটা পরিমাণে আছে সেটা হলো ভর, যেটাকে আমরা কি দ্বারা এম দ্বারা প্রকাশ করি এবং যেটাকে কি বলা হয় মাস। তাহলে কি হলো কি বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। এবং এই ওজনের মানটা কত, এই ওজনের মান হচ্ছে কি এম জি। কারণ কি যদি কোনো বস্তুর ভর আর তার মধ্যে অভিকর্ষজ ত্বরণ কি করে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে হলো। তো এখন আমি তোমাদেরকে কিছু কিছু জায়গা বলি এবং সেখানে যদি বলি যে এই ভরটা বা এই ওজনটা, সরি ভর না, এই ওজনটা কোন দিকে কাজ করবে সেটা তোমরা বলবে। যে 1 নম্বর কোশ্চেন, ধর এটা একটা 5 কেজি ভরের ব্লক, 5 কেজি ভরের ব্লক, এবং এই 5 কেজি ভরের ব্লকের ওপর বস্তুর ওয়েট বা ওজন কোন দিকে কাজ করবে না, এইখান থেকে সোজাসুজি নিচের দিকে কাজ করবে, যেটার মান হবে কি এমজি। তাহলে এর ওজনটা কত হবে, দেখো এম আছে 5 আর আমি জি ধরলাম যে 10, তাহলে কত 50 নিউটন হলো। আচ্ছা এবার যদি বলে একটা ইনক্লাইন প্লেন মানে নততল বরাবর যদি আমি একটা কোন জিনিসকে রাখি, ধরো আমি এখানে একটা ব্লককে রাখলাম, এই ব্লক থেকে আমি বললাম যে এটা একটা 5 কেজির ব্লক, এবং এই 5 কেজির ব্লক থেকে ওজনটা কোন দিকে কাজ করবে সেটাই তোমাদের কাছে জানার। তো এই 5 কেজির ব্লক থেকে ওজনটা কোন দিকে কাজ করবে না, ওজনটা আচ্ছা ওজনটা এদিকে কাজ করবে। ওজনটা কি এদিকে লাগবে, কমেন্ট বক্সে ইয়েস অর নো জানাবে। ওজনটা এদিকে লাগবে, নো 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 নো, এটা ওজনটা এদিকে লাগবে না, এটা ভুল। সবসময় কি হয় তার পয়েন্ট থেকে কি হয় সেন্ট্রাল, সেটা হয় কি তার ওজন। তাহলে কোন দিকে কাজে লাগবে, এই দিকে কাজে লাগবে। দেখো আমি ভুলটা বলে দিলাম, যে যারা এইভাবে দেখো এর পরে কিন্তু যে জিনিসগুলো আসবে সেখানে কিন্তু আমাদেরকে ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি বানাতে হবে, তখন কিন্তু এই ডাইরেকশন গুলো এরপরে ঘর্ষণে গিয়ে তোমরা করবে এবং প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু জানাটা খুবই দরকার। তো সেক্ষেত্রে কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে হলো। তাহলে ওজন কোন দিকে লাগছে বা ওজন কোন দিকে ক্রিয়া করে সেটা একদম ক্লিয়ার। এরপরে আমরা যেটা পড়বো যে আমাদের মেন টপিকে আসবো, এবং সেই টপিক কি নরমাল রিঅ্যাকশন ফোর্স।
আচ্ছা, নর্মাল রিয়াকশন ফোর্সটা কি দেখো, ধরো এটা একটা ব্লক, ধরো একটা এম ভরের একটা ব্লক, এবং এই এম ভরের ব্লকটা কি একটা সারফেসের উপর আছে, বা ধরো তোমাদের মেঝের উপর আছে, হলো। তো এই যে এম ভরের ব্লকটা আছে, আমি যে প্রথমেই লেকচার স্টার্টে যে কোশ্চেনটা বলেছিলাম, যে সেই কোশ্চেনটা ছিল যে কোনো বস্তুকে স্থির রাখতে এদের মধ্যে কোনটি প্রয়োজন। তো তার মধ্যে সঠিক উত্তরটা ছিল যে ওই বস্তুটার উপরে এক বা একাধিক বল লাগছে, এবং যারা একে অপরকে কি করছে, ব্যালেন্স করছে, যার জন্য বস্তুটা স্থির আছে। তো দেখো এই যে বস্তুটা আছে, ধরো এটা একটা ডাস্টার, এই ডাস্টারটা ধরো এটা আমার হাতের উপর আছে, এবং ধরো এটাকে ধরো একটা সারফেস, এই সারফেসের উপর আছে। তো এই সারফেসের উপর কিভাবে স্থির আছে, কি তার মানে কি স্থির কিভাবে আছে সেটা যদি আমরা ভাবি, তার মানে বুঝতে হবে যে কোনো না কোনো ফোর্স তো লাগছে, এবং যেটা লাগছে এমন ভাবে লাগছে যে ওই ফোর্স গুলো একে অপরকে ক্যান্সেল করে বস্তুটা কিসে ব্যালেন্সে আছে। তো দেখো সিমিলারলি যখন এই এম ভরের একটা ব্লক কি করবে, এই এম ভরের ব্লক একটা কি করবে, নিচের দিকে একটা কি প্রয়োগ করবে, একটা নরমাল ফোর্স প্রয়োগ করবে, যেটাকে আমরা এন দ্বারা ডিনোট করব। আচ্ছা, এবার এই যে এই ব্লকটা কি করলো, সারফেসকে একটা ফোর্স দিল, সেটা হচ্ছে কি এন। আচ্ছা, এবার এই সারফেসটাও কিন্তু এই ব্লককে একটা কি দিবে, ফোর্স, যেটা হবে কি এন। আচ্ছা, আর নিচের দিকে কি লাগবে, আর নিচের দিকে আমরা কি জানি, বস্তুটা যদি এভাবে থাকে তাহলে কি হবে, তার নিচের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে কি লাগবে, ওজন, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এম জি দ্বারা প্রকাশ করি। তো এই যে একে অপরকে যে একটা জিনিস লাগালো, এবং একে অপরকে একটা জিনিস লাগিয়ে যে ব্যালেন্স প্রয়োগ করলো, সেটা হচ্ছে কি নরমাল ফোর্স। তাহলে নরমাল ফোর্স সম্পর্কে কি বলতে পারি, যে এটা হচ্ছে কি, এটা একটা কন্টাক্ট ফোর্স, ওয়ান টাইপ অফ কন্টাক্ট ফোর্স, মানে স্পর্শজনিত বল। এটা এক নম্বর কি একটা স্পর্শজনিত বল। 2 নম্বর, এটা সবসময় কি হয়, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করে। অ্যাকশন রিঅ্যাকশন কি করে, পেয়ার তৈরি করে, মানে অ্যাকশন এবং রিঅ্যাকশনের একটা পেয়ার তৈরি করে। আচ্ছা, 3 নম্বর কি বলতে পারি, এটা সবসময় কি হয়, এটা সবসময় কি পারপেন্ডিকুলার লাগে, মানে কি এটি সবসময় লম্বভাবে লাগে, এটি সবসময় লম্বভাবে লাগে, মানে ইটস অ্যাক্ট অন পারপেন্ডিকুলার, অ্যাক্টস অন পারপেন্ডিকুলার। তার মানে কি হলো, যে নরমাল ফোর্স সম্পর্কে আমরা এটা জানতে পারলাম কি, এটা সবসময় কন্টাক্ট ফোর্স হয়, এটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করে, এবং এটা সবসময় কি পেয়ারে হয়, মানে একজন যদি আরেকজনকে নরমাল লাগায়, তো অপর পক্ষ কিন্তু তাকে নরমাল ফোর্স লাগাবেই, হলো। আরেকটা কি, এটা সবসময় কি লম্বভাবে লাগে। তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন, এটা ছিল আমাদের মেন টপিক। তো এইটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা কি করব, আমরা কিছু কোশ্চেন দেখবো, এবং এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে, এবং এই কোশ্চেনগুলো থেকে কিন্তু কি হবে, যে তোমাদের যে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা কি আরেকটু বাড়বে। তাহলে দেখো আমি কি বললাম, আরেকবার বলছি, দেখো কোনো যদি একটা ব্লক থাকে, সেই ব্লকটা ধর একটা মেঝের উপরে আছে, সেই মেঝেটা কি করবে, এই যে ব্লকটাকে একটা ফোর্স লাগাবে, যেটা হচ্ছে উপরের দিকে নরমাল ফোর্স, আর এই ব্লকটাও কি সারফেসের দিকে একটা কি লাগবে, একটা ফোর্স লাগাবে, যেটাকে নরমাল ফোর্স, এবং যেটাকে বলা হচ্ছে কি কন্টাক্ট ফোর্স। কারণ কি, যে এটা একে অপরের কন্টাক্ট যতক্ষণ না হয় ততক্ষণ অবধি এই ফোর্সটা কাজ করবে না। এবং 2 নম্বর কি বললাম, যে এটা সবসময় অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করে, যে যদি এই ব্লকটা যদি এই মেঝেকে একটা নরমাল ফোর্স লাগায়, তবে এই যে মেঝেটাও কিন্তু এই ব্লকটাকে একটা ফোর্স লাগাবে, যেটাকে আমরা বলছি কি অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি করবে। আচ্ছা, 3 নম্বর বলছি কি, এটা সবসময় কি হয়, যে লম্বভাবে লাগে। তো এই ছিল আমাদের টপিক। এবার কোশ্চেন নাম্বার 1, যে ধরো এটা একটা 8 কেজির ব্লক, হলো, এবং এই 8 কেজির ব্লকের উপর কি লাগছে,
50 নিউটন একটা কি লাগছে, ফোর্স লাগছে। তাহলে বলো যে এই ব্লকের উপর, এই ব্লকের নরমাল ফোর্স কত? এই ব্লকের নরমাল ফোর্সটা কি কত? তো কোশ্চেন হচ্ছে কি আমার এই নরমাল ফোর্স কত। তো দেখো তাহলে কি করবে, আমি সবসময় কি বলেছি, আচ্ছা এই কোশ্চেন গুলো করার ক্ষেত্রে, আমরা সবসময় কি করব না, আমরা সবসময় করব যে আগে আমরা একটা ডাইরেকশন তৈরি করব। কার ডাইরেকশন? যে সেই ফোর্স গুলো কোন দিক বরাবর লাগছে সেটা একটা সবার প্রথম কি ডাইরেকশন তৈরি করব। তাহলে দেখো এই যে 8 কেজির যে ব্লকটা, এই 8 কেজির ব্লকটা নিশ্চয়ই মেঝেকে একটা কি লাগাবে, একটা নরমাল লাগাবে, হলো। আর এই মেঝেও নিশ্চয়ই 8 কেজির ব্লককে একটা নরমাল লাগাবে, কারণ কি সবসময় কি হয়, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার তৈরি হয়, হলো। তো এবার নিচে, এই যে নিচে নিশ্চয়ই একটা কি লাগবে, নিচে সবসময় একটা কি লাগবে, ওয়েট লাগবে, যেটা কি ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, পৃথিবীর কেন্দ্রের দিকে একটা বল লাগবে, হলো। তো এখন কোশ্চেন যে নরমাল ফোর্স কত হবে। আচ্ছা এবার দেখো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এর উপর থেকে কি 50 নিউটন একটা ফোর্স লাগানো হয়েছে। তাহলে দেখো নরমাল ফোর্সটা যেহেতু উপরে আছে, তাহলে এটাকে লিখলাম। এবং দেখো এই যে দুটো ফোর্স, একটা 50 নিউটন ফোর্স লাগছে, তার ডাইরেকশন কোন দিকে, নিচের দিকে। আর এদিকে দেখো এই যে 8 কেজি ব্লকের ওপর যে ওজন বা ওয়েট লাগছে সেটা কোন দিকে, নিচের দিকে। তাহলে লিখতে পারি যে 50 প্লাস mg লিখতে পারি। দেখো কেন লিখলাম, কারণ কি যেহেতু 50 নিউটন ফোর্সটা কি 8 কেজি ব্লকের উপর লাগছে এবং যার ডাইরেকশন কি, আচ্ছা এটাকে যদি আমি এভাবে না দেখি, দেখো এটাকে যদি আমি ধরো এভাবে দেখাতে চাই, ধরো এটা একটা ব্লক, তো এই ব্লকের উপরে কি লাগছে n, আচ্ছা এই ব্লকের এই দিক বরাবর কি লাগছে, এই দিক বরাবর লাগছে 50 নিউটন ফোর্স, আর এর নিচে কি লাগছে mg। তাহলে দেখো এই যে দেখো এই যে ডাইরেকশনটা, ফোর্সের ডাইরেকশনটা দেখো 50 নিউটন ফোর্সের নিচের দিকে, আর এই যে ওয়েট বা ওজন এটা নিচের দিকে এবং নরমাল ফোর্সটা উপরে। তাহলে দেখো সেই হিসাবে আমরা কি করতে পারি, এই যেহেতু ডাইরেকশনটা দুটো একদিকে আছে, তো সেক্ষেত্রে আমরা একটা যোগ করে দিতে পারি। তাহলে যোগ করলে কি হবে, নরমাল ফোর্স n সমান 50 প্লাস mg। m এর মান কত, m এর মান 8 এবং g এর মান আমি ধরলাম যে 10। তাহলে কত হবে, 50 প্লাস 80 সমান কত, 8 5 13 130 নিউটন। তাহলে হচ্ছে কি এইভাবে আমরা কি বের করব, নরমাল ফোর্স বার করব। আচ্ছা কেউ কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো স্কিপ করে যাবে না। এই ছোট ছোট যদি জিনিস স্কিপ করো, তো পরে যখন আইআইটি লেভেলের কোশ্চেন করব, নেট লেভেলের কোশ্চেন করব, তখন কিন্তু হেভি লেভেলের সমস্যা আসবে। এই ছোট ছোট জিনিস থেকে এই কনসেপ্ট কিন্তু বিল্ড হবে, এবং এই ছোট ছোট জিনিসের ওপরই বেশি ধ্যান দাও। একসঙ্গে তোমরা চাইছো যে আমি যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করবো, কোনোদিন সম্ভব হবে না। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আগে কি করতে হবে, আগে বুঝতে হবে, তবেই কিন্তু কি হবে, তবেই সম্ভব হবে। আচ্ছা এরপরে আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, এবং এই কোশ্চেনটা তোমরা পজ করবে, ভিডিও পজ করার পরে কি করবে, নিজেরা করবে, নিজে করার পরে কি করবে, কমেন্ট করবে, তারপরে এসে ভিডিও দেখতে আসবে। হলো ধরো এটা আমি আবার ধরলাম যেটা একটা 8 কেজি ভরের ব্লক, এবং এই ব্লকটা ধরো একটা সারফেসের উপর রাখা আছে, এবং এইবার এই যে 50 নিউটন ফোর্স কি করা হচ্ছে, উপরের দিকে লাগানো হচ্ছে। তাহলে বলো এই ব্লকটার নরমাল রিঅ্যাকশন ফোর্স কত। তাহলে এই ব্লকটার নরমাল রিঅ্যাকশন ফোর্স কত, কোশ্চেন হচ্ছে এটা যে এই ব্লকটার নরমাল রিঅ্যাকশন ফোর্স কত। তাহলে তোমরা কি করবে, ভিডিওটা পজ করবে, পজ করার পরে নিজেরা চেষ্টা করবে, তারপরে এসে ভিডিওটা দেখবে। এবং সবার আগে হচ্ছে বড় জিনিস কি বলতো, দেখো এগুলো তো করাচ্ছি, কিন্তু যতক্ষণ না নিজেরা চেষ্টা করবে এবং নিজেরা যতক্ষণ না বোঝার চেষ্টা করবে, আজকে তুমি এখানে বুঝতে পারবে, নিজেরা খাতা পেনে করবে না, এখানে বুঝতে পারবে, তারপরে ফোনটা রেখে ঘুমিয়ে যাবে, তারপরে ওটা ভুলে যাবে। যতক্ষণ না নিজে করো খাতা কলমে, সায়েন্স মানে খাতা কলম তোমাকে চালাতেই হবে। যদি না নিজে চালাও, তাহলে কিন্তু কোনোদিনই সম্ভব হবে না তোমার পক্ষে এই সাবজেক্ট পড়া বা এই সাবজেক্টকে নিজের আয়ত্তে রাখা।
দেখো তাহলে কি হচ্ছে কি, তাহলে এর কি নর্মাল ফোর্সটা আমাকে চাইছে। তাহলে একটা জিনিস দেখো, সিমিলারলি আমি কি করব, তার মধ্যে কতগুলো ফোর্স লাগছে সেটা আমি আগে ডাইরেকশনটা আমি আগে দেখবো। তাহলে দেখো নিশ্চয়ই এই এই ব্লকটা কি করছে, উপরের দিকে একটা কি লাগাচ্ছে, নর্মাল ফোর্স লাগাচ্ছে, এবং নিচে কি লাগছে, নিচে লাগছে এমজি। তো দেখো এইবার দেখো যদি নর্মাল ফোর্স বলি, দেখো এবার দেখো এবার সিনারিওটা কিন্তু আলাদা। এবার সিনারিওটা কিরকম আলাদা, দেখো নর্মাল ফোর্সের ডাইরেকশন, আজ যে আমি 50 নিউটন ফোর্স লাগিয়েছিলাম, সেই 50 নিউটনের ফোর্সের ডাইরেকশন কিন্তু একদিকে। তাহলে কি লিখতে পারি যে an প্লাস 50 সমান কি হবে, সমান দেখো এমজি নিচের দিকে, তাহলে কি হচ্ছে এমজি। তাহলে দেখো এবার কি হচ্ছে, দেখো এন সমান এমজি মাইনাস 50। দেখো এমজির মান কত, এমজির মান হচ্ছে কি, এম এর মান ছিল 8 এবং জি এর মান 10 মাইনাস 50, তাহলে কত হবে 80 মাইনাস 50 সমান কত হচ্ছে, দেখো 30 নিউটন। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট কি, এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা এই যে কতগুলো ফোর্স কোন দিকে লাগছে, তো এর ডাইরেকশনটা যদি তোমরা ঠিকঠাক বসাতে পেরে যাও, তাহলে কি হবে, তোমাদের কোশ্চেন সলভ করতে সুবিধা হবে। দেখো তাহলে কি বললাম, দেখো এই যে দেখো একটা নর্মাল ফোর্স তো লাগাবেই, তো নর্মাল ফোর্সটা উপরের দিকে লাগছে, এবং এই যে 50 নিউটন, এই ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে আছে, উপরের দিকে। এবং সবসময় আমরা কি জানি, ওজন কোন দিকে লাগে, কেন্দ্রের দিকে বা নিচের দিকে। তো এই এমজির দেখো ডাইরেকশন নিচের দিকে, আর বাকি দেখো নর্মাল ফোর্স আর 50 নিউটনের ডাইরেকশন কোন দিকে, উপরের দিকে। তাহলে দেখো যেহেতু দুটো একসাথে আছে বা একই ডাইরেকশন, তাহলে সেক্ষেত্রে যোগ করতে পারি। তাহলে কি করলাম, এন প্লাস 50 সমান কি আছে, নিচে এমজি। তাহলে দেখো নর্মাল ফোর্স যেহেতু বের করতে যায়, তাহলে কি হবে, এমজি মাইনাস 50 সমান কত হবে, কত 30 নিউটন। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা একদম ক্লিয়ার। আচ্ছা এবার আরো একটা কোশ্চেন দিই, এবং যারা যারা ভেক্টর পড়নি তারা কিন্তু ইমিডিয়েট যাবে। দেখো আমি একটা কথা বলি, কোন ফিজিক্সের এমন একটা এমন একটা সাবজেক্ট বা সায়েন্সের, তুমি ফিজিক্সের কথা বাদ দিয়ে তুমি সায়েন্সের কথা ধরো না, দেখো অন্য সাবজেক্ট গুলোতে তাও একটু আধটু কম হয়, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি কোনো টপিককে ছেড়ে কোনো টপিক পড়তে আসো, তাহলে কিন্তু তোমার পক্ষে এই সাবজেক্ট পড়াটা কঠিন। দেখো তোমরা, আমি স্ট্রিক্টলি একটা কথা বলছি, যে যারা যারা ভেক্টর করনি এবং একমাত্রিক গতি চ্যাপ্টার করনি, তারা কিন্তু তারা ব্যাকে যাও, ব্যাকে গিয়ে সেই চ্যাপ্টার কমপ্লিট করে আবার এখানে আসো। নয়তো তোমরা ভাবছো যে আরে সিলেবাস এগিয়ে গেছে, আমি দুটো চ্যাপ্টার পরে করব, রেখে দিই। তোমাদের ওই দুটো চ্যাপ্টারকে করার যে সময়, সেটা না করে তোমরা কি করছো, সময় কভার আপ করছো। এই সময় কভার আপ করার জায়গাতে এসে গিয়ে কি হবে, তোমাদের পুরো যে হোল সিলেবাস এরপরে যতগুলো আছে সবগুলোই কি হবে, সবগুলোই শেষ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে বলছি যে এই জিনিসগুলো, ছোট ছোট যে জায়গা, এই জায়গাগুলো আগে ফিল আপ করে তারপরে আসো। আচ্ছা যারা যারা হয়তো অনেকেই আছে যে তোমার বায়োসায়েন্সের, যাদের ক্ষেত্রে ম্যাথ নেই, তো যাদের ম্যাথ নেই তারা কিন্তু ওই ছোট্ট ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের পার্ট, ক্যালকুলাসের যে কিছু জায়গা, ক্যালকুলাসের কিছু জায়গা, লগারিদমের কিছু জায়গা, এবং বেসিক যে তোমার গ্রাফ, সেই জিনিসগুলো কিন্তু একটু দেখে আসবে, এবং সেই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যাদের যাদের ম্যাথ নেই, তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি যখন এখানে ধরো কোথাও ইন্টিগ্রেশন হচ্ছে বা ডেরিভেশন হচ্ছে, তখন কিন্তু আমি সেটা বলবো, সে বিষয়ে কোনো চাপ নেই। এবার দেখো, এবার হচ্ছে কি কোশ্চেন নাম্বার কি 3। কোশ্চেন নাম্বার 3 এ কি হচ্ছে, যেটা একটা ব্লক, আচ্ছা ব্লক নিশ্চয়ই কোনো না কোনো সারফেসে আছে, এবং এখান থেকে কি হচ্ছে, এখান থেকে একটা এফ ফোর্স লাগছে। তাহলে বলো, তাহলে কোশ্চেন হচ্ছে কি, তাহলে বলো যে এর নরমাল ফোর্স, নরমাল রিয়াকশন ফোর্স কি, নরমাল রিয়াকশন ফোর্স, নরমাল রিয়াকশন ফোর্স কত। তাহলে এর নরমাল রিয়াকশন ফোর্স কত বের করো।
আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এবারে আমি আরেকটা জিনিস রিকল করাই, যে যারা যারা আমার চ্যানেল থেকে বা আমার কাছ থেকে ভেক্টর চ্যাপ্টারটা দেখেছো, তো ভেক্টর চ্যাপ্টারে আমি শুরু করার আগেই বলেছিলাম যে ভেক্টরের উপাংশ নেওয়া বা ভেক্টরের কম্পোনেন্ট নেওয়া। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশের দরকার কেন, আমরা কেন ইয়ে করি। তো সেটা যদি তোমাদের জানার থাকে তোমরা তাহলে সেই লেকচারে যাও, লেকচার দেখে তারপরে এসো, কারণ সেখানে একটা ডেডিকেটেড পুরো চ্যাপ্টারটাই সেই টপিকে আলোচনা করা হয়েছে। এখানে তো এসে সময় নষ্ট করে লাভ নেই। তো যারা যারা দেখোনি তারা তারা সেখান থেকে দেখে তারপরে এখানে আসো। তো দেখো একটা জিনিস, যে আমি বলেছিলাম যে আমরা তখনই কম্পোনেন্ট বা উপাংশ নিই যখন সেটা কি এক্স ওয়াই এর যে কোনো মাঝ বরাবর থাকে, মানে এক্স ওয়াই প্লেনে থাকে, তখন আমরা কি করি, তখন আমরা কি উপাংশ নিই। এখানে দেখো সিমিলার জিনিস, এই ফোর্সটা যে আছে দেখো, এই ফোর্সটা দেখো এক্স ওয়াই প্লেনে আছে, না এক্স এ আছে না ওয়াই আছে, এক্স এবং ওয়াই এর মাঝামাঝি আছে। তো দেখো সেক্ষেত্রে আমাদেরকে কি নিতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে উপাংশ নিতে হবে। কিন্তু উপাংশ নেওয়ার আগে একটা জিনিস দেখো, যে এই যে নর্মাল ফোর্সটা কোন দিকে লাগছে, নর্মাল ফোর্সটা কি লাগছে উপরের দিকে, তার ডাইরেকশন কি এদিকে। আর নিচে কি লাগছে, নিচে লাগছে কি এমজি। তো এবার দেখো যদি এখান থেকে ধরো একটা অ্যাঙ্গেল তৈরি করে, এটা একটু ভুল হয়েছে, এটাকে আমি এরকম বানাই, ঠিক আছে। যে ধরো এখান থেকে যদি একটা অ্যাঙ্গেল তৈরি করে থিটা, তাহলে তাহলে দেখো, তাহলে আমরা কি করব, দেখো যে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং দেখো এটা যেহেতু এই অ্যাক্সিস বরাবর থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে কি হবে যে এদিকে একটা কম্পোনেন্ট হবে এবং এদিকে একটা কম্পোনেন্ট হবে। তো এই দিকের কম্পোনেন্টটা কি হবে, আমি কি বলেছিলাম যে যেখান থেকে থিটা অ্যাঙ্গেল তৈরি করে সেটা হয় সবসময় কি কস থিটা, এবং এটা আমি প্রুফও করে দেখিয়েছিলাম যে কেন কস থিটা হয়। অনেকে বলে দেয় যে এটা শুধুমাত্র কি হয় কস থিটা, যেখান থেকে অ্যাঙ্গেল তৈরি হবে সেখান থেকে কি হয় কস থিটা হয়। কিন্তু আমি প্রুফ করে দেখিয়েছিলাম যে কেন কস থিটা হয়, কেন সাইন থিটা হয়। তোমরা যারা যারা দেখার ইচ্ছা আছে সে লেকচার গিয়ে দেখে এসো। তো দেখো তাহলে এখান থেকে যদি থিটা হয় তাহলে কি হবে এফ কস থিটা, আর এদিকে কি হবে এফ সাইন থিটা। এবার দেখো, এবার কি আমার কি চাই, আমার দেখো আমার তো এদিকে কোনো কিছু আমার প্রয়োজন নেই, কারণ কি দেখো আমার এই যে এক্স অ্যাক্সিস যে এফ সাইন থিটা, এই এফ সাইন থিটার মানের আমার প্রয়োজন নেই। তার কারণ কি বস্তুটা স্থির আছে। যদি এটা মুভিং হতো তাহলে আমি কি কনসিডার করতাম যে আমার এদিকে দেখতাম, কিন্তু দেখো এখানে তো কোনো দরকার নেই, তো এটাকে আমি বাদ দিলাম। তো এবার দেখো উপরে কি লাগছে নর্মাল, আর উপরে লাগছে এফ কস থিটা, নিচে লাগছে এমজি। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কি হয়, দেখো দুটো দেখো নর্মাল, দেখো নর্মালের ডাইরেকশন দেখো এখান থেকে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, এবং দেখো নর্মালের ডাইরেকশন আর এই যে ফোর্সটা লাগছে এই ফোর্সটার ডাইরেকশন কি দেখো এক, আর নিচের দিকে কি লাগছে এমজি লাগছে। তাহলে কি লিখতে পারি এন প্লাস এফ কস থিটা সমান কি লিখতে পারি এমজি। তাহলে এন সমান কি লিখতে পারি এফ কস থিটা মাইনাস এমজি। তো এইটাই কি হবে, এইটাই হবে নর্মাল ফোর্স। তো দেখো এটা এটা কেউ কেউ মনেও রাখতে পারো, মুখস্থ করতে পারো, কারণ কি এটা এক প্রকার কি হয়েছে কি এটা এক প্রকার সূত্র হয়ে গেছে। যে দেখো সূত্রটা কিরকম হয়েছে, যে ধরো এরকম একটা ব্লক আছে এবং এই ব্লকের ওপর এরকম একটা ব্লক আছে এবং এই ব্লকের ওপর ধরো এরকম ভাবে একটা ফোর্স লাগছে। তো ধরো এটা একটা এম ভরের বস্তু, তাহলে নর্মাল ফোর্স, নর্মাল রিঅ্যাকশন ফোর্স বের করো, বা নর্মাল রিঅ্যাকশন ফোর্স কত হবে সেটা বের করো। তো সেক্ষেত্রে দেখো এইটা ডিরেক্টলি লাগাবো এন সমান এফ কস থিটা মাইনাস এমজি, বা এমজি মাইনাস এফ কস থিটা করতে পারো। তো দেখো এখানে যে বিষয়টা ধরো আমি এখানে চেঞ্জ করে দিলাম, আমি ধরলাম যে এখানে কত লাগছে, এটা ধরো 8 কেজির ব্লক, এখানে 50 নিউটন ফোর্স লাগছে, তাহলে বলো। তো সেক্ষেত্রে কি তোমরা এইভাবে ক্যালকুলেট করে কি এখানে বলতে পারো যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কতটা পরিমাণ লাগছে। দেখো এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, কিন্তু এই জিনিসগুলো ছাড়া তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা সম্ভব না। কারণ এই ছোট ছোট কনসেপ্টে কি হয় বলতো,
ছোট ছোট কনসেপ্টে যদি তোমাদের ল্যাগ থেকে যায় তাহলে কি হবে, বাকি যে পরের যে চ্যাপ্টার বা পরের যে কনসেপ্ট তোমরা বুঝতে পারবে, হ্যাঁ আমতা আমতা করে বুঝতে পারবে। দেখো আমাদের কি হলো, নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা হলো কি কমপ্লিট। এর পরের যে আমরা টপিক পড়বো, এর পরের টপিক হলো কি, এর পরের টপিক কি টেনশন ফোর্স। টেনশন ফোর্স বা টান বল, টেনশন ফোর্স বা কি টান বল। আচ্ছা, টেনশন ফোর্স এবং টান বলের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি যে দড়ি তো এখানে বর্তমানে নেই, এবং আমি যদি বলি যে একটা দড়ি দিয়ে, ধরো আমি এটা একটা, ধরো এটা একটা কোনো কিছু, ধরো এটা আমি বললাম যে এটা একটা লাঠি, এবং এই লাঠিটাকে আমি কি করলাম, এরকম ভাবে দড়ি দিয়ে যদি টানি, দড়ি দিয়ে যদি টানি, তাহলে টান বলটা কোন দিকে কাজ করবে এবং কোথা থেকে কাজ করবে, সেটা হচ্ছে কোশ্চেন। তো দেখো আমি যদি এটাকে কেটে বা এটাকে মুছে দিয়ে যদি ডিরেক্টলি এরকম ভাবে দেখাই, তাহলে বলো যে টেনশন ফোর্স বা টান বল কোথা থেকে এবং কোন দিক বরাবর কাজ করবে। তোমরা কি করবে, এগেন কমেন্ট বক্সে গিয়ে আগে অ্যান্সারটা টাইপ করবে, তারপরে এসে দেখবে। তো দেখো এখানে কি হবে, এখানে টেনশন ফোর্স বা টান বলটা কোন দিকে কাজ করবে। দেখো সবসময় টান ফোর্স কি হয়, দেখো এটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম তাহলে ভালো হতো, যে এই টেনশন ফোর্সটা সবসময় কি করবে, এই যে কন্টাক্ট পয়েন্ট, মানে যেখান থেকে দেখো, যেখান থেকে যেখানে এই দড়িটা টাচ করে আছে, এই 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 লাঠিটা বলো বা রডটার সাথে, এই কন্টাক্ট পয়েন্ট থেকে কি হবে, স্ট্রিং এর দিকে। তাহলে কি টান ফোর্স সবসময় কোন দিকে কাজ করে, যে কন্টাক্ট পয়েন্ট থেকে অ্যালং দা স্ট্রিং। আচ্ছা স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে হচ্ছে দড়ি। আমি কোনো সময় তো স্ট্রিং বলবো, তোমরা বুঝবে কি, সেটা সবসময় দড়ি হলো। তাহলে টেনশন ফোর্স সবসময় কোন দিকে কাজ করে, যে কন্টাক্ট পয়েন্ট থেকে, কন্টাক্ট পয়েন্ট এটা কি, এটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট, এবং এই কন্টাক্ট পয়েন্ট থেকে সবসময় কোন দিকে কাজ করে, স্ট্রিং এর দিকে কাজ করে কি টেনশন ফোর্স। তাহলে দেখো এবার যদি আমি আরেকটা জায়গা বা আরেকটা কোশ্চেন বলি, যে ধরো যে এভাবে কি করা আছে, এর উপর থেকে কি, যে ধরো যে এর উপর থেকে কি, এখানে ধরো একটা এমভরের, আচ্ছা এখান থেকে ধর আরেকটা এমভরের বস্তুকে ঝুলানো আছে। তাহলে বলো এখানে টেনশন ফোর্স বা টান বল কোন দিকে কাজ করছে, বা টেনশন ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে। দেখো এর কিন্তু ডাইরেকশনটা, এই নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের ডাইরেকশনটা কিন্তু, যারা ফোর্সের ডাইরেকশনটা ঠিকঠাক ভাবে করতে পারবে তাদের ক্ষেত্রে কিন্তু অর্ধেক অঙ্ক সেখানেই সলভ হয়ে যাবে। এবং ফ্রিকশনের মানে তোমার যে ঘর্ষণ যে চ্যাপ্টার, ঘর্ষণ চ্যাপ্টারেও সেম জিনিস। তো দেখো আমি কি বলেছিলাম, যে সবসময় কি হয়, সবসময় কি হয়, যে কন্টাক্ট পয়েন্ট থেকে অ্যালং দা স্ট্রিং হয়। তাহলে কি দেখো, তাহলে দেখো এইটা কি, এই এমবারের বস্তুর কন্টাক্ট পয়েন্ট কোনটা, এইটা কন্টাক্ট পয়েন্ট। তাহলে এই কন্টাক্ট পয়েন্ট থেকে কোন দিকে কাজ করবে, অ্যালং দা স্ট্রিং, মানে স্ট্রিং এর দিকে হলো। তাহলে এটাকে কি, তাহলে এটাকে আমি ধরলাম যে T1 বল। আর সিমিলারলি দেখো এইখানে যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্ট থেকে এদিকে কাজ করবে, এটাকে আমি বললাম T1 বল, T1। আর এই যে কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্ট থেকে কি করবে, এদিকে কাজ করবে কি T2 ফোর্স হলো। তাহলে দেখো আমরা কি জেনে গেলাম, যে টেনশন ফোর্স বা টান বলের আমরা ডাইরেকশনটা কিভাবে করব সেটা আমরা কিন্তু জেনে গেলাম। আচ্ছা এবার, আচ্ছা আমি যদি আরেকটা ক্ষেত্রে বলি, যে ধরো এরকম একটা পুলি সিস্টেম, এবং এই পুলি সিস্টেমের মধ্যে কি, পুলি সিস্টেমের মধ্যে কি ঝোলানো আছে, এই পুলি সিস্টেমের মধ্যে কি মাস বা দুটো ব্লক ঝোলানো আছে, আমি ধরলাম যে এমভরের ব্লক। তাহলে কি এর মধ্যে টেনশন ফোর্সটা বের করো, এর মধ্যে টান বল কোন দিকে কাজ করবে তার ডাইরেকশনটা কি করো, তার ডাইরেকশনটা বের করো। তাহলে কি হবে, দেখো যেহেতু এখান থেকে কাজ করছে, তাহলে সেখান থেকে কোন দিকে হবে, অ্যালং দ্য স্ট্রিং, আমি বললাম যে এটা T1। আচ্ছা এখান থেকে কি করছে, এখান থেকে অ্যালং দ্য স্ট্রিং, আমি যেটাকে বললাম যে T2।
দেখো এখান থেকে দেখো যেহেতু কন্টাক্ট পয়েন্টে আছে, দেখো এই যে পুরো রশ্মিটা কি, এই স্ট্রিংটা কি এই পুলির উপর কন্টাক্ট পয়েন্টে আছে, তাহলে কি হবে এই কন্টাক্ট পয়েন্ট থেকে অ্যালং দা স্ট্রিং আমি যেটা বললাম T3 আর এটাকে কি বললাম যে T4 হলো। তো এর ডাইরেকশনটা বা টেনশন ফোর্সের ডাইরেকশন কি হবে, এরকম ভাবে কি হবে টেনশন ফোর্সের ডাইরেকশন। এবার কোশ্চেন ইজ, আচ্ছা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা ফিজিক্সের ক্ষেত্রে টেনশন ফোর্সটা মানে টেনশন ফোর্সের যে আমরা স্ট্রিং বা দড়িটা ব্যবহার করি সেটা সবসময় কি হয়, সেটা সবসময় আইডিয়াল স্ট্রিং হয়। কি স্ট্রিং? আইডিয়াল স্ট্রিং মানে যে মাসলেস স্ট্রিং বা ভরবিহীন দড়ি। এবং মাসলেস স্ট্রিং বা ভরবিহীন দড়ি এই কারণেই আমরা ব্যবহার করি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে ওই দড়ির প্রত্যেকটা পয়েন্টে কি হয় যে টানটা সমপরিমাণ থাকে। তার মানে কি এখানে কি বলতে পারি, যেহেতু আমরা কি মানি আইডিয়াল স্ট্রিং, মানি তাহলে কি বলতে পারি T1 সমান T2 সমান T3 সমান T4। তার মানে কি বোঝা গেছে যে কেন আইডিয়াল স্ট্রিং ব্যবহার করি, মাসলেস স্ট্রিং কেন ব্যবহার করি, কারণ কি প্রত্যেকটা পয়েন্টে কি হয় ওই টেনশন ফোর্সের যে টানটা সেটা সমান হয়। তাহলে কি আমরা এখানে অব্দি বুঝলাম কি টেনশন ফোর্স। আমরা এখানে অব্দি বুঝলাম। তো কারোর যদি কোনো সমস্যা থাকে যতদূর হলো তো অতটা অবধি তোমরা কি করো জানাও। যদি সমস্যা থাকে তাহলে তোমরা কি করো ওই যে জায়গায় সমস্যা সে জায়গাটা হয় আরেকবার দেখো, নয় কমেন্ট করে জানাও। দেখো এই যে মানে আমার কাছে যারা দেখছো বা যারা আছো বা যারা বোঝার চেষ্টা করছো তাদেরকে বলি যে আমি এই জায়গা থেকে শুরু করব, মানে এই গ্রাউন্ড লেভেল থেকে শুরু করব, এইখানে গিয়ে ছাড়বো। মানে আমি তোমাদেরকে যারা কিছু জানো না তাদেরকে আমি এইখান থেকে স্টার্ট করছি, আমি এই জায়গা থেকে স্টার্ট করব এবং আইআইটি জেই মেন্স এবং অ্যাডভান্স লেভেল এবং নিট লেভেলের কোশ্চেনে গিয়ে শেষ করাবো। এখান থেকে শুরু করব, এখানে গিয়ে শেষ করাবো। যারা যারা দেখছো তারা এটা মনে রাখো, আমি এখান থেকে শুরু করব, এখানে গিয়ে শেষ করাবো। এবং প্রত্যেকে যারা যারা দেখছো তারা এট দা এন্ড অব দি পুরো যে লেকচারের সিরিজ হবে প্রত্যেকটা সিরিজ দেখবে এবং তারপরে যখন আমি কোশ্চেন করাবো এবং ক্লাসের ভেতরেও আমি কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য কোশ্চেন করাবো এবং দেখবে তখন তোমরা নিটেরও কোশ্চেন পারবে, যেই মেন্সেরও কোশ্চেন পারবে, হয়তো অ্যাডভান্সের একটু আধটু সমস্যা হবে কিন্তু পারবে, তোমরা বুঝতে পারবে যে আইআইটি লেভেলের কোশ্চেন হলো। তো এটা আমার দিক থেকে আমি বলতে পারি যে আমি তোমাদেরকে এখান থেকে শুরু করাবো। যেমন দেখো ছোট থেকে টেনশন ফোর্স, নরমাল ফোর্স, ওজন, ওয়েটের ডিফারেন্স প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে শুরু করাবো, এখানে গিয়ে শেষ করবো। তোমরা এট দা এন্ড অবধি দেখার চেষ্টা করবো, দেখো জিনিসগুলো, তাহলে কি হবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে প্রত্যেকটা জিনিস বুঝতে। চলো এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো কি স্প্রিং ফোর্স। এর পরের টপিক কি, এর পরের টপিক হলো স্প্রিং ফোর্স। আচ্ছা স্প্রিং ফোর্সে আমরা কি হয় দেখো, ধরো এটা একটা স্প্রিং, এবং এই যে স্প্রিংটা, আচ্ছা এই স্প্রিং এর ক্ষেত্রে কি স্প্রিংকে কি করা হয়, একবার টানা হয় আর ছোট করা হয়, মানে সংকোচন এবং প্রসারণ করা হয়। তো এই স্প্রিং ফোর্সে কি বলা হলো, যদি ধরো আমি একটা স্প্রিংকে কি করলাম টেনে টেনে কি করলাম বড় করলাম, এবং টেনে টেনে যখন বড় করলাম তখন কি হলো তার দৈর্ঘ্যটা কিছুটা পরিমাণ বেড়ে গেল। এবার এই যে স্প্রিংটা কি চাইবে, তার নিজের অবস্থান ফেরানোর জন্য। তো দেখো সিমিলারলি আমি কি বলতে পারি যে স্প্রিং ফোর্সটা কি না, স্প্রিং ফোর্সটা ততটাই হবে যতটা আমরা কি করব তাকে খেঁচে বড় করব বা তাকে টানবো, ঠিক আছে। যেমন কি হয় তোমাদেরকে কেউ যদি বেশি রাগিয়ে দেয় তোমরা কিন্তু ততটাই পরিমাণে তার উপর রিভেঞ্জ নেওয়ার মতন জায়গায় চলে আসো যে আমাকে যতটা পরিমাণ রাগাবে
আমি ততটা পরিমাণ বল প্রয়োগ করে তার উপর কি করব, রিভেঞ্জ নেব। তো সিমিলার জিনিস যে ধরো আমি এই স্প্রিংটা ধরো এখানে ছিল যে আমি এখান থেকে ধরো এই স্প্রিংটাকে এক্স লেন্থ কি করেছি, বড় করে, তার মানে কি তার ফোর্সটা কি হবে যে এফ সমানুপাতিক এক্স বা এফ ভ্যারিজেস এক্স, তার মানে কি এক্সটা হচ্ছে কি তার লেন্থ, এক্সটা হলো কি লেন্থ। আচ্ছা, তার মানে কি যতটা পরিমাণ আমি এলংগেট করব স্প্রিংটাকে, তার ফোর্সটা কি ততটা পরিমাণ কি হবে, ততটা পরিমাণ তার ফোর্সটা কি হবে, ততটা পরিমাণ বাড়বে। আচ্ছা, এবারে একটা বোঝার জিনিস যে স্প্রিং ফোর্স কোন দিকে কাজ করে, বা স্প্রিং ফোর্স ডাইরেকশন কোন দিকে। স্প্রিং ফোর্স সবসময় কি করে, তার গড় অবস্থানের দিকে বা মেন পজিশনের দিকে কাজ করে। তার মানে কি তার গড় অবস্থান ছিল এটা, এবং সেই স্প্রিংটা কি করে, দেখো নর্মালি আমরা যদি দেখি একটা স্প্রিংকে আমি টেনে দিলাম এখানে অব্দি, সেই স্প্রিংটা কি করে, সেই স্প্রিংটা যখন আমি তারা ছেড়ে দিই, সেই স্প্রিংটা তখন কি করে আবার এদিকে, তার মানে কি স্প্রিং ফোর্সটা তার গড় অবস্থান বা মেন পজিশনের দিকে সবসময় কাজ করে। আচ্ছা, এবার এই স্প্রিং এর যে সমানুপাতিক যদি চিহ্নটা তুলতে চাই, তাহলে কি দিতে হবে, একটা কনস্ট্যান্ট হিসেবে ধ্রুবক, সেটা দিলাম যে কে, তাহলে কি হচ্ছে স্প্রিং ফোর্স এফ সমান কে এক্স, এটা হলো কি, এটা হচ্ছে কি স্প্রিং ফোর্স। আচ্ছা, এখানে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, তাহলে স্প্রিং ফোর্স বোঝা গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে ধরো যে স্প্রিং এর ফোর্সটা দেখো এখানে যদি কিছু এরকম, যদি এটাকে এভাবেও লিখতে পারি যে স্প্রিং ফোর্স এফ, এফ সমান কি ছিল কে এক্স। আচ্ছা, ধরো যে সেই ফোর্সটার সেই স্প্রিং এর কি ছিল, প্রাথমিক যে লেন্থটা ছিল সেখান থেকে আমি যদি করি, তাহলে এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল, এটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি যে স্প্রিং ফোর্স যে যতটা পরিমাণ টেনে বড় করলাম তার থেকে কি তার প্রাথমিক অবস্থান, সরি অন্তিম অবস্থান থেকে প্রাথমিক অবস্থানটা কি করলাম, বিয়োগ করলাম, তাহলে কি স্প্রিং ফোর্স আমাদের হলো। আচ্ছা, আরেকটা জিনিস যে তোমাদের সিকোয়েন্স ওয়াইজ, মানে তোমাদের যে বইয়ের যে সিকোয়েন্স, যে তো সেই সিকোয়েন্স ওয়াইজ নাও হতে পারে, তবে চাপ নেওয়ার দরকার নেই, আমি একটা জিনিসও একটা টপিকও বাদ দেবো না, যেটা যেখানে প্রয়োজন সে টপিকটা আমি সেখানে পড়াবো। তাহলে কি এটা হয়ে গেল স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্সের পরে আমরা আরেকটা জিনিস শিখবো যে মুক্ত বস্তু চিত্র, এবং যেটা তোমাদের বইয়ের সিকোয়েন্স ওয়াইজ আমার মনে হয় যে ওটা একটু আগে দেওয়া উচিত ছিল, তারপরে বাকি এই যে অ্যাপারেন্ট ওয়েট, মানে লিফটে কোনো বস্তু ওঠা নামা, এই জিনিসগুলো দেওয়াটা আমার মনে হয় উচিত ছিল। যাই হোক, তো এরপরে আমাদের কি যে ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম যেটাকে বলা হয় যে এফবিডিও বলা হয়, এফবিডি বা বাংলাতে বলা হয়, তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে একটা ছোট্ট করে জায়গায়, কি বলেছে তারাই জানে, বা মুক্ত বস্তু চিত্র, মুক্ত বস্তু চিত্র। তো ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র আমরা পড়ব। তো দেখো এখন মেন আমাদের যে কোশ্চেন আসতেই পারে যে ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র পড়ার আমার কি দরকার, আমি তো নর্মাল রিঅ্যাকশন ফোর্স বের করতে জানলাম, টেনশন ফোর্স জানলাম, স্প্রিং ফোর্স জানলাম, তো এখানে ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত বস্তু চিত্র করার আমার কি প্রয়োজন। তো দেখো এখানে প্রয়োজনের ক্ষেত্রে দেখো আমি যদি দেখাই যে যে ধরো যে এরকম একটা জায়গা থেকে এই এতগুলো কি এতগুলো ব্লক ঝোলানো আছে, হলো, এবং এই এতগুলো ব্লক ঝোলানো আছে, এবং আমি সেখান থেকে দেখো আমি টেনশন ফোর্স জেনেছি, এবং টেনশন ফোর্স ওয়াইজ আমি বলতে পারি যে আমি যদি এটাকে বলি যে T1 ফোর্স, এটাকে যদি আমি বলি যে এদিক বরাবর লাগছে T2 ফোর্স, এদিকে আমি যদি বলি যে T3 ফোর্স,
তাহলে দেখো এখান থেকে আমি যদি বলি যে আমার চাই কি আমার T2 ওপর কতটা পরিমাণ বল লাগছে বা কতটা পরিমাণ ফোর্স লাগছে আমাকে বের করে বলো। কোশ্চেন এরকম ভাবে আসে যে এই T2 এর উপর কতটা ফোর্স বা T1 এর উপর কতটা ফোর্স বা T3 এর উপর কতটা ফোর্স। তো দেখো একটা জিনিস দেখো, যদি আমার শুধু T1 থাকতো তাহলে আমার কোনো সমস্যাই ছিল না, আমি কি করতাম ডিরেক্ট যেমন নর্মাল ফোর্সের যেমন আমরা ডাইরেকশন করে বের করে নিতাম। কিন্তু যে এতগুলো আছে এবং এই জিনিসগুলোকে কি সরলীকরণ করার জন্য বা সিম্পলিফাই করার জন্য আমরা কি ব্যবহার করি, যে ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করি। এবং এই ফ্রি বডি ডায়াগ্রাম যারা তৈরি করতে পারবে তারা কি করবে, ফোর্সের ডাইরেকশন করতে পারবে কোন দিকে কোন ফোর্স লাগছে। এবং যখনই ফোর্সের ডাইরেকশন করতে পারবে তখনই কি তাদের পক্ষে অঙ্কটা করা আরো সহজ হবে। তাহলে দেখো এই কারণের জন্য আমরা কি করলাম যে ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি তৈরি করি। আচ্ছা এবার দেখো আমি যদি বলি যে এটা একটা M1 ভর, এটা একটা M2 ভর এবং এটা হচ্ছে কি M3 ভর একটা বস্তু হলো। তো কোশ্চেন ইজ যে ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য আমরা কি করব। দেখো ফ্রি বডি ডায়াগ্রাম করার জন্য আমরা সবসময় কি করব, কি সবসময় যেটা করব সেটা হলো যে যেই বস্তুটার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করব বা করার চেষ্টা করছি সেই বস্তুটাকে আমরা হয় সাইডে নিয়ে যাব কিংবা আমার মোটামুটি সিম্পলিফাই করার জন্য কি করব, সেটাকে একটা আলাদা জায়গায় করব হলো। এবার আলাদা জায়গায় করার পরে কি করব, যে তার মধ্যে কতগুলো ফোর্স লাগছে তার কি আমরা ডাইরেকশন বের করব। তারপরে কি সেদিকে যেরকম ফোর্স লাগছে সেদিকে যোগ বিয়োগ বা যা সূত্রের ওয়াইজ করতে হয় সেটা করবো। তাহলে কি করলাম, সবার প্রথম আমার কি দরকার, সবার প্রথম দরকার যে যেই জিনিসটার আমরা এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম করতে সেই বস্তুটা কি করব, আমরা সেই সিস্টেম থেকে বাইরে নিয়ে যাবো হলো। তাহলে দেখো আমি যদি বলি যে এখানে M3 একটা ব্লক হলো এবং এই M3 ব্লকের যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম করি, দেখো আমি M3 ব্লকটাকে কি করলাম, M3 ব্লকটাকে এই সিস্টেমের বাইরে নিয়ে চলে আসলাম এবং এই M3 ব্লকে বাইরে সিস্টেমে নিয়ে আসলাম। এবার দেখো M3 ব্লকের ওপর কি লাগছে, দেখো উপরের দিকে কি লাগছে, T3 লাগছে। আচ্ছা এবার আমার কোশ্চেন যে আমার T3 এর টেনশন ফোর্স আমাকে বের করো। আমি যদি M3 ব্লকের ওপর টেনশন ফোর্স দেখতে হলে আমাকে বলা হয়েছে কি আমার T3 এর ওপর কি ফোর্সটা আমাকে বের করে দাও হলো। এই হচ্ছে মেন কোশ্চেন। এবার কি করব আমরা, এবার আমাদের করণীয় বিষয় কি, দেখো আমার টেনশন ফোর্সটা এদিকে লাগছে, নিচে কি লাগছে দেখো, নিচে লাগছে কি দেখো, নিচে লাগছে T2 হলো, আর একটা নিচে কি লাগবে M3G হলো, এটা কি আমাদের লাগবে। তো দেখো এখান থেকে যদি আমার T3 এর মানটা বের করতে পারে আমি কি করব। আচ্ছা আমি একটা কাজ করি, তোমাদের তিনটে ব্লক না দেখে ফার্স্টে দুটো ব্লক দেখাই, তাহলে কি হবে আমাকে আর M3 T1 এর সব বের করতে হবে না। আচ্ছা আমি একটা কাজ করলাম যে আমি এখান থেকে করলাম কি আমি T2 ব্লকটাই আমি চাইছি, ঠিক আছে, কারণ আমাকে ডবল ওভার খাটতে হবে এবং তোমাদের পক্ষে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা দেখো তাহলে কি লাগছে, এদিকে লাগছে কি T1। দেখো তাহলে কি করলাম, মেন জিনিস হচ্ছে কি ফ্রি বডি ডায়াগ্রাম করতে আমরা কি করব, যে সেই যে যার করার চেষ্টা করছি এফবিডি বা মুক্ত বস্তু চিত্র সেটাকে কি করবো সিস্টেম থেকে বাইরে নিয়ে যাব হলো। দেখো বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পরে দেখো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এর ওপরে দেখো ওপর দিকে কি লাগছে, দেখো সবসময় কি হয় টেনশন ফোর্সটা অ্যালং দ্য স্ট্রিং কন্টাক্ট পয়েন্ট থেকে অ্যালং দ্য স্ট্রিং, দেখো এটা একটা কন্টাক্ট পয়েন্ট, এখান থেকে অ্যালং দ্য স্ট্রিং এ লাগছে হলো। তাহলে কি হবে, এটা কি হবে, এটা লাগছে কি এদিকে, দেখো T2 ফোর্স আমি দেখিয়ে দিয়েছি এদিকে লাগছে। আচ্ছা এর নিচে দেখো, এর নিচে কি লাগবে, এর নিচে কি আছে T1 ফোর্স, দেখো নিচে T1 ফোর্স। আচ্ছা নিচে সবসময় কি লাগে, যে ওয়েট বা ওজন। তাহলে এখানে আমি দেখো কি লিখতে পারি, যে T2 সমান, দেখো T2 সমান, দেখো এটা কি আছে, এটা উপরে আছে হলো, আর দেখো নিচে দুটো ফোর্স আছে, T2 সমান T1 প্লাস mg, সরি m, আচ্ছা এটা m, এটা আমি চাইছি m2, তাহলে এটা কি হয়ে যাবে m2, দেখো T1 প্লাস m2g। তাহলে দেখো আমি যদি বলতে চাই যে আমার T2 ফোর্সটা কত সেটা বের করতে গেলে আমরা কি করব, T2 সমান T1 প্লাস m2g। এবার দেখো এবারে কোশ্চেন ইজ যে দেখো
T1 এর মান আছে, দেখো T1 টা কোথায় আছে, দেখো T1 নিচে আছে, T1 কোথায় আছে, T1 নিচে আছে। তাহলে T1 এর মান বের করতে আমি যদি চাই, সেক্ষেত্রে কি করতে হবে, T1 এর উপরেও কিন্তু বা M1 ভরের বস্তুর উপরেও কি করতে হবে, আমাকে একটা এসবিটি তৈরি করতে হবে। দেখো আমি এখানে যে একটা এসবিটি তৈরি করি, দেখো আমি এখানে কি করব, সিমিলার জিনিস একটা ব্লক এঁকে তার এসবিটি তৈরি করে, দেখো উপরের দিকে কি লাগছে, T1, নিচে কি লাগছে, M1G। তাহলে দেখো সিম্পলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে T1 সমান M1G দেখতে পাচ্ছি আমি। কারণ কি, T1 লাগছে তোমার উপরের ডাইরেকশনে আর M1G লাগছে নিচের দিকে। তাহলে দেখো সিমিলারলি এখানে যদি আমি বসাই যে T2 সমান কি হবে, T1 এর মানটা বসে M1G প্লাস M2G। এটা আমরা কি পেলাম এখান থেকে। এবার T2 সমান যদি আমি G কমন লিখি, দেখো তাহলে কি হবে, M1 প্লাস M2। এটা আসলো কি, এটা তোমার কি T2 এর উপর ফোর্স আসলো, যে T2 সমান G M1 প্লাস M2। তাহলে দেখো এটা বোঝা গেল যে এফবিডি আমরা এভাবে তৈরি করব। তো দেখো আজকের মতন এটুকুই। এবার যে নেক্সট লেকচার হবে, নেক্সট লেকচারে আমরা কি, দেখো আমরা বেসিক জিনিস জেনে গেছি বা বেসিক জিনিস আমরা জানি, এবং এই বেসিক জিনিস থেকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন করব। এবং যারা যারা আজকের ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট যে তোমরা ভেক্টরের কম্পোনেন্টটা পুরোটা যদি নাও পড়ো অসুবিধা নেই, ভেক্টরের উপাংশ কিভাবে নেওয়া হয় বা কম্পোনেন্ট কিভাবে নেওয়া হয় সেই জিনিসটা কিন্তু তোমরা দেখে আসবে। তাহলে কি তোমাদের এই যে এফবিডি কোনো কোনো সময় দেখো যে এখানে আছে এবং এখান থেকে থিটা অ্যাঙ্গেল তৈরি করে দিয়েছে, তখন একটা সমস্যা হবে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা কম্পোনেন্টটা পড়ে তারপরে আসো, তারপর লেকচার দেখো। আমি বলেছি যে আমি এখান থেকে শুরু করব এবং এখানে গিয়ে শেষ করব। তো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট লেকচারে।